তোমার কি বলে যে রচনাটা রয়েছে সেখান থেকেই কিন্তু এই পালামৌ যে উপন্যাস আর কি, ঠিক আছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে রচনা সেখান থেকেই নেওয়া হয়েছে এই অংশটা। আর যেটা আমাদের আলোচ্য প্রবন্ধ তার নামও কিন্তু পালামৌ, ঠিক আছে। এখানে সর্বপ্রথম একদম ফার্স্ট লাইনে দাগ দিয়ে দাও, যেটা হচ্ছে যে ইংরাজি পত্রিকার একটা নামকরণ হয়েছে, সেটা হচ্ছে হরকড়া। যে ইংরাজি পত্রিকার নামটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হলো হরকড়া। সেটা হচ্ছে হরকড়া। আচ্ছা, এবার হলো ম্যাম, হ্যাঁ বলো। টেক্সটটা কি পড়িয়ে দিবেন, এরকম লাইন বাই লাইন দাগ দিয়ে দিবেন? হ্যাঁ, আমি লাইন বাই লাইন তোমাদেরকে এখানে বলেই দিচ্ছি, আর প্লাস যেমন প্রশ্ন উত্তর দিয়ে দিই ওইভাবে প্রশ্ন উত্তর দিয়ে দেবো, তাতে সুবিধা হবে কাছে রেখে দেবো। কারণ পড়বার সময় যদি টেক্সটটা খুলে পড়ো আর যদি প্রশ্ন উত্তরগুলো পাশাপাশি পড়ো একেবারে মুখস্থ হয়ে যাবে, কারণ এরপরে এমসিকিউ করতে হবে আমাদেরকে। কারণ আমাদের তো এইভাবে পড়ার ধরন নয়, আমাদের তো এমসিকিউ না করলে তো আমরা পরীক্ষায় করতে পারবো না, মানে পরীক্ষাটা যখন দেবে তখনই বুঝতে পারবে যে কতটা কি হচ্ছে নিজেদের। আচ্ছা, তারপরে হলো আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো যে উম একটা জিনিস দেখতে গিয়ে গন্ডগোল হয়ে গেল, তার বলছি। আচ্ছা ঠিক আছে, পরে বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, দেখো, আহ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম সাল হচ্ছে 1834 আর মৃত্যু হচ্ছে 1889। 1834 থেকে 1889 এটা তোমাদের এতেও আমি করে দিয়েছি, ঠিক আছে, রচনাতে দেওয়া আছে। তাহলে ফার্স্ট লাইন যেটা আমাদের উল্লেখযোগ্য সেটা হলো পালামৌ গল্পাংশে যে ইংরাজি পত্রিকাটির নাম রয়েছে সেটার নাম কি, সেটা হলো হরকড়া। নেক্সট, এই হরকড়া পত্রিকায় কোন কোন বিষয় থেকে পালামৌ থেকে লেখা হয়েছে, যে জনৈক মিলিটারি সাহেব যিনি কোন কোন বিষয় থেকে লিখেছেন সেটা হচ্ছে ওই যে প্যারেড বৃত্তান্ত, মানে পেরেড বৃত্তান্ত, আর একটা হচ্ছে ব্যান্ডেলের বাদ্য চর্চা, এই বিষয়টা। পরের লাইনটাও দাগ দিয়ে রাখো, দুটো বিষয় তিনি লিখেছেন, এক পেরেড বৃত্তান্ত আর একটা হচ্ছে ব্যান্ডেল বাদ্য চর্চা। পালামৌ সম্পর্কে লেখকের অতীত ধারণা কি ছিল, যে পালামৌ হচ্ছে একটা শুধুমাত্র প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান। আচ্ছা, পালামৌ হচ্ছে একটা শুধুমাত্র, এই যে তখন জানিতাম না যে পালামৌ একটা শহর নয়, একটা পরগনা মাত্র, কিন্তু এটা পরগনা হলেও এখানে এটা কিন্তু গন্ডগ্রাম নয়। আর এখানে মানুষ খুব মানে ছুটি কাটাতে যেত এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই জায়গাটা রাঁচি থেকে যেতে হয় পালামৌ যাইতে যাইতে, মানে রাঁচি থেকে পালামৌ যেতে হতো, সেই সময় মানুষ এখানে ছুটি কাটাতে যেত, যেটা জঙ্গলে এবং পাহাড়ে পরিপূর্ণ, এক কথায় আমরা বলতে পারি একটা স্বাস্থ্যকর জায়গা, পাহাড়ে এবং জঙ্গলে পরিপূর্ণ এই জায়গাটা, এটা কিন্তু গন্ডগ্রাম নয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা দেখো, আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান, এই লাইনটাতে দাগ দাও। এই লাইনটাতে দাগ দিয়ে রাখো। আর একটা হলো যেটা বললাম যে রাঁচি থেকে পালামৌ যেতে হয়, আর কেবল পাহাড় এবং জঙ্গলে পরিপূর্ণ।
আচ্ছা, কৃষ্ণচন্দ্র কর্মকার কৃত পাহাড়ের কথা কোন গল্পে উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে পালামৌ গল্পে কৃষ্ণকান্ত, এই যে কৃষ্ণচন্দ্র কর্মকার তার কৃত এই বইটার কথা আমরা পালামৌ গল্পে উল্লেখ দেখি, সেটা হলো কৃষ্ণচন্দ্র কর্মকারের কৃত। আচ্ছা, কোন বাহনকে অবলম্বন করে পালামৌ পৌঁছেছিলেন লেখক? সেটা হচ্ছে পালকি। পালকিতে করে তিনি গিয়েছিলেন। দেখো এই যে, আচ্ছা, পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম। তাহলে রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম, এই যে বাহকগণ, এখানে কিন্তু বিষয়টা বলেনি যে কিসের মধ্যে যাচ্ছি। পরের প্যারাতে দেখো যেখানে লেখা আছে যে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম, তখন আমরা পালকির কথাটা জানতে পাচ্ছি। লেখক কোন পথে পালামৌ গিয়েছিলেন? সেটা হচ্ছে রাঁচি থেকে তিনি পালামৌ গিয়েছিলেন। রাঁচি থেকে পালামৌ গিয়েছিলেন, এটা দাগ দিয়ে রাখবে। আচ্ছা, 4-5 ক্রোশ, আর পরে হচ্ছে এখানে রাস্তার যেটা কথা বলা হয়েছে, প্রথমে 4-5 ক্রোশের কথা বলা হয়েছে, আর পরে আরো 2-1 ক্রোশের কথা বলা হয়েছে। এই দুটো লাইনে দাগ দাও। একটা 4-5 ক্রোশের কথা বলা হয়েছে, আর একটা পরে 2-1 ক্রোশের কথা বলা হয়েছে। পালামৌয়ের অসংখ্য পাহাড়কে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? যেটা হলো বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ, কোন পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নেই? এখানে একটা পাহাড়ের নাম করা হয়েছে যেখানে লেখক গিয়েছিল, এবং এই পাহাড়ের কথাই আমরা বারবার গল্পটাতে পাবো। সেটা হচ্ছে, দেখো, পালামৌ পরগনায় পাহাড় অসংখ্য। এখান থেকে চলে এসো, দেখো, এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি আছে, আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। এখানে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নামে নাই, ঠিক আছে, এটা দরকার নেই। এখানে দেখো যে লাতেহার, লাতেহার নামক যে পাহাড়টি রয়েছে সেটা হচ্ছে অর্ধ পাহাড়, যেখানে গিয়ে লেখক প্রায়ই বসে থাকতেন। এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নেই। পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নেই এই জায়গায়। আচ্ছা, এবার এসো এইটাই, যেখানে ফরাসিস কুকুরের কথা বলা হয়েছে। একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি, এমত সময় আমার একটা নেমোখারাম ফরাসিস কুকুর পুডল আপন ইচ্ছামতো তাঁবুতে চলিয়া গেল। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম। আচ্ছা, এখানে আরেকটা লাইন পরীক্ষায় অনেক সময় আসে, সেটা হলো যে বলে দিচ্ছি লাইনটা। আচ্ছা, ওই কুকুরের কথাটা দেখবে, যেখানে পালামৌ গল্পে কোন কুকুরের কথা আছে, সেটা হচ্ছে পুডল ফরাসিস কুকুর, ঠিক আছে, এই লাইনটা। ও, এই যে এই লাইনটা দেখো, তাহার অন্তরস্থ, তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়, এই লাইনটাতে দাগ দাও। এই লাইনটা তুলে প্রশ্ন আসে, তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়, তাহার বলতে কার কথা বলা হয়েছে? তাহার বলতে এখানে পাহাড়ের কথা বলা হয়েছে, যার একটা স্তরে নুড়ি আর একটা স্তরে কালো পাথর রয়েছে।
ঠিক আছে? তার অন্তরস্থ স্তর কেন? না তার একটা স্তরে নুড়ি রয়েছে আর একটা স্তরে কালো পাথরের স্তরগুলো দেখা যায়, এই জন্য এই অন্তরস্থ স্তর দেখতে পাওয়া, মানে তার কারণগুলো কি কি, মানে এই কারণটাই, এটাই হচ্ছে কারণ যে ওর একটা স্তরে নুড়ি দেখা যায় আর একটা হচ্ছে কালো পাথর। এই লাইনটাতে দাগ দিয়ে রাখো। সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়, এই লাইনে পুরো। কার কথা বলা হয়েছে এখানে? পাহাড়ের কথা বলা হয়েছে, এই লাইনটায় লিখে রাখবে, এটা তুলে প্রশ্ন আসে। ফরাসিস কুকুরের লাইনটা তুলে প্রশ্ন আসে, নেমো খারাম ফরাসিস কুকুর, এইটা। আচ্ছা, রেগে গিয়ে তিনি কি আবিষ্কার করেছিলেন? রেগে গিয়ে তিনি কি আবিষ্কার করলেন? রেগে গিয়ে তিনি কি হলো, আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্য রূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ ফিরিয়া মানে পিছন দিকে ফিরে পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম, প্রতিধ্বনি আবার পূর্বমত হ্রস্ব দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। আবার চিৎকার করিলাম, শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নিচ হইতে লাগিল, উচ্চ নিচ হইতে লাগিল। ঠিক আছে? তাহলে এখানে লেখক কি আবিষ্কার করলেন? লেখক আবিষ্কার করলেন যে শব্দ একটা বিশেষ স্তরকে অবলম্বন করে যায়, মানে উচ্চ নিচ, এই যে উঁচু নিচু স্তরের মধ্য দিয়ে শব্দটা যাচ্ছে, এটাই লেখক আবিষ্কার করলেন এই প্রথম। দেখো, প্রতিধ্বনি, এই প্রতিধ্বনি মিন্স এখানে শব্দ যেখানে পূর্বমত হ্রস্ব দীর্ঘ মানে শব্দ কম বেশি, দীর্ঘ আর অল্প মানে হ্রস্ব দীর্ঘ মানে শব্দ কম আর বেশি, এইভাবে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া যাচ্ছে উচ্চ নিচ হইতে। এই লাইনটা দাগ দিয়ে রাখো পুরো এখান থেকে এটাতে, যে লেখক ওই কুকুরটিকে বকবার পরে তিনি কি আবিষ্কার করলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা এখানে তো ঠিক আছে, এখানে আর তেমন কিছু নেই। পরের পেজে দেখো, একশিলা পাহাড়ের ফাটলে বেড়ে ওঠা অশ্বত্থ গাছ দেখে লেখকের কি মনে হয়েছিল? এই যে অশ্বত্থ গাছটা তিনি দেখছেন একশিলা পাহাড়ের কাছে, পাহাড় দেখে তিনি চমৎকৃত হলেন। তাহলে প্রথমে তিনি যে পাহাড়টা দেখেছিলেন সেটা হলো লাতেয়ার গ্রামে, একটা অর্ধ পাহাড়, তাই তো? যেখানে ওই পশ্চিম ভাগে মৃত্তিকা নেই, এই লাইনটা তুলে প্রশ্ন আসে যে পশ্চিম ভাগে মৃত্তিকা নেই কোন পাহাড়ের। আর একটা বিষয় হচ্ছে যেটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছি, যেটা সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে, এই যে পরিষ্কার শব্দটা আছে, এটাকে এখানে একটা বিশেষণ রূপে ব্যবহার করেছে, এই লাইনটা নিচে দাগ দাও। এই ঝরঝর শব্দটা এখানে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। ঝরঝর শব্দটা এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, পরিষ্কারের বিশেষণ। লেখকের মনে হয়েছে যে অশ্বত্থ গাছটা বড়ই রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আবার একদিন এই অশ্বত্থ গাছ আমার মনে পড়িয়াছিল, তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড়ই শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নেই। তাহলে বড়ই রসিক, এইরূপ কি করছে না পাষাণের থেকেও রস গ্রহণ করছে। ওকে, এই লাইনটা অশ্বত্থ গাছ দেখে লেখকের যেটা মনে হয়েছিল সেই লাইনটাই, এই লাইনটাতে দাগ দাও। আচ্ছা, লেখক কোন ধরনের বৃক্ষ দেখে চমৎকৃত হয়েছিলেন? লেখক কোন ধরনের বৃক্ষ দেখে চমৎকৃত হয়েছিলেন? সেটা হচ্ছে একশিলা। লেখক কোন ধরনের বৃক্ষ দেখে চমৎকৃত হয়েছিলেন? সেটা হলো একশিলা। আচ্ছা, লেখক এই সময় একটা বিষয় বললেন যে দেখো, একটা বিষয় যেটা হচ্ছে যে তিনি বলছেন বাংলার গাছগুলো, মানে আমাদের বাংলার, মানে তখন তো আর
বাংলা ভাগ হয়ে যায়নি, তো অবিভক্ত বাংলার কথাই বলা হয়েছে যে তোমার কি বলে বাংলার গাছগুলো রসপূর্ণ, সেখানকার রসগুলো গাছগুলো কিন্তু এরকম নিরস নয়। তাই জন্য এক্ষেত্রে বাংলার রসত্ব গাছ নিয়ে তিনি বলেছেন সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করবে, মানে এখানকার যেমন ভূমিরূপ নিশ্চয়ই রাঁচি বা এই ধরনের তোমার কি বলে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ বা এই ধরনের জায়গাগুলোতে আমরা সেই ধরনের জমি তো দেখি না। এখানকার জমি হচ্ছে একদম যেখানে কি বলবো, যেটা হচ্ছে তোমার উর্বর মৃত্তিকা। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখন আমি অসত্যটির প্রশংসা করি, বলছে যার যেটা ভাগ্য সে সেটা নিয়েই থাকে। তাহলে এই রচনাকালে এই লাইনটা এখানে দাগ দিয়ে রাখো, যে সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমন সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখন আমি অসত্যটির প্রশংসা করি, এই লাইনটা দাগ দিয়ে রাখো। এবার লেখক কি বলছেন না, তিনি গেলেন পালামৌতে প্রবেশ করলেন। প্রথম দিন কখন গেলেন? অপরাহ্নে, মানে বিকেল বেলায় গেলেন, তাই তো। পালামৌতে তিনি দেখলেন অপরাহ্নে গেলেন, গিয়ে তিনি চলছেন, বাঁধা পথ নাই, কেবল একটা সংকীর্ণ মানে একদম সরু রাস্তার মধ্য দিয়ে যাচ্ছেন। সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় কি হচ্ছে না, লেখকের মনে হচ্ছে যে পথটা কেমন ছিল, যেটা হচ্ছে সংকীর্ণ একটা গোপথ, বন, ঘন বনের মধ্য দিয়ে চলা পথ, যেখানে পথের পাশের লতা পল্লব লেখকের পালকিটাকে স্পর্শ করছে। মানে এতটাই সরু রাস্তা যে গাছগুলো সাইডে যে গাছগুলো আছে সেটা যখন তার পালকি যাচ্ছে সেটা তাকে স্পর্শ করছে। তাহলে পালামৌয়ের তোমার কি বলে রাস্তাটা কেমন সেটা ভালো করে দেখবে, এটা দাগ দিয়ে রাখো। পথে প্রবাসে পড়াইনি তাই না তোমাদেরকে? আচ্ছা, পথে প্রবাসটা পড়িয়ে দেবো এরপর। আচ্ছা, এই লাইনটা দাগ দিয়ে রাখো। তাহলে বাঁধা পথ কেমন পথটা সেটা দাগ দিয়ে রাখো। এবার হচ্ছে দেখো এখানে কি কি গাছের দেখা পাচ্ছি। দেখো শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নেই, শাল। আচ্ছা, তারপর হচ্ছে শালবন রয়েছে, আর হচ্ছে তাল, হিমতাল এগুলো তো নেই। দেশি কদম্ব বৃক্ষের মতো, এই যে সকলগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু বড় আর কিছুটা জঙ্গল, অতি দুর্গম, কোথাও তাহার কোনো ছেদ নেই, এই জন্য ভয়ানক। মানে একদম কোথায় যে শেষ হয়েছে বোঝা যাচ্ছে না। শালবন রয়েছে, দেশি কদম্ব বৃক্ষ, বন্য গাছ, আর একটা হচ্ছে মৌয়া বৃক্ষ, মৌয়া বৃক্ষ। মূলত এই জায়গাগুলোতে কি বলা হয়, এই গাছগুলোর কথা এখানে দেখবে যে গল্পটার মধ্যে গল্পাংশে কি কি গাছের কথা বলা হয়েছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে বনের মধ্যে যেতে যেতে তিনি কি শুনতে পেলেন, সেটা হচ্ছে একটা কাষ্ঠ ঘন্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল। শুনতে পেলেন কাষ্ঠ ঘন্টা, এই প্রশ্নটা আসে যে বনের মধ্য দিয়ে দিয়ে যেতে যেতে লেখক কিসের শব্দ শুনতে পেলেন। এই কাষ্ঠ ঘন্টা তিনি লেখক বলছেন তিনি পূর্ব মেদিনীপুরে দেখেছিলেন। এই যে মেদিনীপুর, যে পশ্চিম মেদিনীপুর বা আমরা যে বাঁকুড়া বা পুরুলিয়া এই যে অংশটা দেখি, মূলত এই অংশটা তো ওই আমাদের একদম ঝাড়খণ্ড বর্ডারের নিকটস্থ জায়গা। তো এই ধরনের ওখানকার কালচার এবং পালামৌয়ের যে সংস্কৃতি দুটোই কিন্তু এক, যার জন্য লেখক এই কথা বলেছেন। এবার তখনও মেদিনীপুরও বিভক্ত ছিল না এখনকার মতো, তাই জন্য তিনি লেখক এখানে পূর্ব মেদিনীপুরের কথা উল্লেখ করেছেন। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি এক দৃষ্টে চাহিয়া আছে, তাহার গলায় কাষ্ঠ ঘণ্টা ঝুলিতেছে। ঠিক আছে, পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নয়।
অল্প বিলম্বে অর্ধ শুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল। দেখো এখানে আছে ওই যে এখানে সেখানে দু একটি মধু বা মৌয়া বৃক্ষ, ভিন্ন সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নাই, সর্বত্র অতি পরিষ্কার। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, মধু বা মৌয়া বৃক্ষের কথা বলা হয়েছে। ওকে, সর্বত্রই অতি পরিষ্কার। আর কতগুলো সেখানে কোল বালক। আচ্ছা, এখানে কোল বালক বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যারা কৃষ্ণ ঠাকুরের মতো কোল বালক, যারা কি করত, মহিষ চড়াতো, কেউ নাচ করত, কেউ মহিষের পিঠে উঠে শুয়েছিল, মূলত আমরা কোল বালক বলতে তাদেরকেই বোঝাই। ঠিক আছে, এক কথায় যদি আমরা বলি যে কোল বালক, তাহলে হচ্ছে যারা ওই গ্রামের দিকে মহিষ টহিষ চড়ায় তাদেরকে বলা হয়, যাদের গলার মধ্যে 7 নড়ি হাড় রয়েছে আর কি। ঠিক আছে, আর কৃষ্ণবর্গ, খুব কালো এরা হয়। আর কানে ফুল গোঁজা, আর একটা ওই ধুতি, মানে একটা ধুতি পরা, আর হচ্ছে তোমার কানে একটা ফুল গোঁজা রয়েছে, বনফুল, কর্ণে বনফুল রয়েছে কানে, আর একটা গোল আরশি, হাতে একটা আয়না থাকতো, এইভাবে। তো কোল বালকরা ওই কখনো মহিষ চড়াচ্ছে, কখনো মহিষের পিঠে উঠে নাচছে, এইভাবে চলতো। আচ্ছা, এটা তো পালামৌ মূল পাঠ্যাংশটা নবম শ্রেণীর পাঠ্যাংশ তো তোমাদের দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পালামৌ একদম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রবন্ধটা থেকে। কিন্তু এর উৎসটা হচ্ছে, এটা একটা ভ্রমণ সাহিত্য, পালামৌ গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধের এটা নির্বাচিত অংশ। ঠিক আছে, এখানে তো আমি লিখতে পারবো না বোধহয়, এটাতে লেখা যাবে না, এটাতে লেখা যাবে না। যেটা হচ্ছে তোমাদের লেখা আছে নোটে, আমি দেখিয়ে দিচ্ছি, যেটা পালামৌ প্রবন্ধের মূল যে প্রবন্ধটা রয়েছে পালামৌ, তার দ্বিতীয় প্রবন্ধের এটা নির্বাচিত অংশ। ওকে, ভালো করে যেটা পড়বে, অরণ্যের রংটা কেমন, তাম্রাভ, এটা ভালো করে পড়বে। আচ্ছা, অর্ধ পাহাড় কোথায় দেখা যায় সেটা পড়বে। আচ্ছা, আমি একটা লাইন আছে, আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম, কাকে ডাকিলেন লেখক, সেই ফরাসিস কুকুরটাকে। একশিলা পাহাড়টার বৈশিষ্ট্য কি সেটা পড়বে। লেখক কোন পাহাড় দেখে চমৎকৃত হচ্ছেন সেটা পড়বে। কাষ্ঠঘণ্টা তিনি আর কোথায় দেখেছিলেন, কাষ্ঠঘণ্টা এখানে তিনি কোথায় দেখলেন, তিনি কি কি গাছ দেখেছেন। পালকির দিকে এক দৃষ্টে চাহিয়া আছে, কে আছে চাহিয়া, সেটা হচ্ছে ওই মহিষটা। মহিষ কারা চড়াতে যায় তাদের বর্ণনাটা ভালো করে পড়বে। দেখো তোমাদের এখানে বর্ণনা দেওয়া আছে, সকলের গলায় পুতির 7 নড়ি, ধুকধুকির পরিবর্তে একখানি গোল আরশি, পরিধানে ধরা, কর্ণে বনফুল, কেহ মহিষ পৃষ্ঠে শয়ন করিয়া আছে, কেহ বা মহিষ পৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে, সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল। পালিত মহিষ দেখে লেখকের কি মনে হয়েছে, গ্রাম আর বেশি দূরে নয়। এই লাইনগুলো সবগুলো পড়বে। আচ্ছা, এবার বলো এটা থেকে কারোর কোনো প্রশ্ন আছে। দেখো, পালামৌ থেকে লেখক পরিচিতি দিয়ে দিয়েছি, লেখকের জন্ম এবং মৃত্যু। লেখকের জন্ম হচ্ছে কাঁঠালপাড়া, ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই হন সম্পর্কে, যার জন্য দেখো দুজনেরই এক জন্ম। পিতা হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। মূল উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটা দিয়েছি, কত কত ক্রোশ, যে যে লাইনগুলো বললাম বারবার পড়বে। লাইনগুলো কোন এমসিকিউ দিয়েছি, যে কোন ইংরাজি পত্রিকার কথা বলা হয়েছে, উত্তরগুলো একটু বলো দেখি শুনি, এতক্ষণ তো বললে। কোন ইংরাজি পত্রিকার কথা বলা হয়েছে। হরকরা। পালামৌ কিসের নাম, পরগনা। অর্ধ পাহাড়টির কি নাম, লাতেহার। লাতেহার। গুড।
লেখক কোন পাহাড় দেখে চমৎকৃত হয়েছিলেন? শিলা। একশিলা। কোন বৃক্ষকে বড় রসিক বলা হয়েছে? অশ্বত্থ। অশ্বত্থ। লেখক বনের মধ্যে যেতে যেতে কিসের ঘন্টা শুনেছিলেন? কাষ্ঠঘণ্টা। কার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলছে? মহিষের। হ্যাঁ। মহিষ কারা চড়াচ্ছিল সেটা হচ্ছে? কোল বালকেরা। আর যারা চড়াচ্ছিল তাদের গায়ের রং কেমন ছিল? কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ। বর্ণ। হ্যাঁ। আর কৃষ্ণ ঠাকুর বলে কাদের মনে হচ্ছিল? সেটা হলো কোল বালকদের, তাই তো? হুম। ঠিক আছে, দেখো উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো দেখতে হবে। আর নিচে বেশ কিছু, ও আচ্ছা, এর যে এগুলো থেকে যে তোমার কি বলে উল্লেখযোগ্য যে ব্যাকরণগুলো আছে এই টেক্সটগুলো থেকে, সেগুলো দিয়েছি, ঠিক আছে? ম্যাম 10 নম্বর কোশ্চেনটার উত্তর বি কেন? বি কেন? ও আচ্ছা, কৃষ্ণ ঠাকুর বলে মনে হয়েছে মহিষ চড়ানো বালকদের। আচ্ছা না, এটা কোল বালক করবে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভুল উত্তরটা নয়, এখানে যেহেতু দুটো অপশনই সেম, গল্পে যারা কোল বালক তারা তো মহিষই চড়ায়, কিন্তু তবু কৃষ্ণ যেহেতু বলা হয়েছে যে কোল বালকদেরই কৃষ্ণ ঠাকুর বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে ওই জন্য উত্তর সেটাই হওয়া উচিত। এখানে আরো কিছু প্রশ্ন আমি এমনি তো দেবই প্রশ্ন, আর যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো খেয়াল রাখবে। ওই অর্ধ পাহাড় কোথায় আছে, এই প্রশ্নটা পরীক্ষায় খুব দেয়। অর্ধ পাহাড় কোথায় আছে, আর লেখক কোন পাহাড় দেখে তোমার কি বলে মুগ্ধ হয়েছিলেন, এই প্রশ্নটা কোল বালকদের প্রশ্নটা ওই পত্রিকার প্রশ্নটা যেটা হচ্ছে হরকড়া। আচ্ছা আচ্ছা, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম, এটাও দেখে রেখো যেহেতু লেখক পরিচিতি আছে তোমাদের। সেটা হলো কণ্ঠমালা, মাধবীলতা আর দামিনী। বলে দিচ্ছি, কণ্ঠমালা, মালতীলতা আর দামিনী। লেখকের অন্যান্য উপন্যাস, দামিনী, কণ্ঠমালা, আর একটা হলো মাধবীলতা। আচ্ছা, লেখকের কি মনে হয়েছিল দূর থেকে, তিনি যখন লেখক যখন পালা মৌটা দেখতে পেলেন তখন তার কি মনে হয়েছে? যেন মর্তে মেঘ করেছে, লেখকের মনে হয়েছে যেন মর্তে মেঘ করেছে। একটা মিনিট একটু হোল্ড করো, একটা মিনিট জাস্ট।
আচ্ছা চলো। আচ্ছা এরপর হচ্ছে যে হ্যাঁ যেটা বললাম সেটা হচ্ছে লেখকের তাহলে কি মনে হয়েছে, দূর থেকে যেন মর্তে মেঘ করেছে, ঠিক আছে এই লাইনটা। আচ্ছা আরেকটা দেখো, গলঘণ্টার উৎপত্তি কেন উৎপত্তি, সেটা হলো গৃহপালিত পশু বনে পথ হারালে শব্দানুসন্ধান করে তাকে খোঁজা হয়। মানে এই কাষ্ঠঘণ্টা মানে গলায় কেন বেঁধে দেওয়া হতো, যেটা হচ্ছে যে গৃহপালিত পশু যদি বনে পথ হারিয়ে ফেলে তাহলে ওই ঘন্টার আওয়াজে তাদেরকে খুঁজে আনা হবে, এটাই। বাদ বাকি তোমরা মোটামুটি সবগুলোই দেখেছো। আর একটা প্রশ্নের উত্তর বলো, যেটা হলো কাষ্ঠঘণ্টা লেখক আর কোথায় দেখেছিলেন, সেটা হচ্ছে মেদিনীপুরে, তাই তো, পূর্ব মেদিনীপুরে। ব্যাকরণটা আমি আলাদা করে আলোচনা করব এই কারণেই, যখন আমি টেক্সট এক এক করে পড়াবো তখন তোমরা সেটা আমাকে বলবে, মানে ধরো সমাস পড়াচ্ছি তখন বলে দিলাম, ইজি আছে এখানে। সমাকীর্ণ হচ্ছে সমযুক্ত আকীর্ণ, কর্ষিত শব্দের পদান্তর হচ্ছে কর্ষণ, অন্তরাগ্নি অন্তর্যুক্ত অগ্নি, অ আ মানে অ আর আ হয়েছে দেখতেই পাচ্ছ। সভয় মানে ভয়ের সহিত বর্তমান, সহার্থে বহুব্রীহি সমাস। তৃণযুক্ত আবৃত তৃণাবৃত, শয়ন সে যুক্ত অন শয়ন, ঠিক আছে সে যুক্ত অন শয়ন, সন্ধি বিচ্ছেদ। এবার পড়াবো হলো খেয়া। খেয়া হচ্ছে কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পালামৌ থেকে যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো। কোন জায়গায় মনে হচ্ছে পালামৌ থেকে কোনো অসুবিধা আছে? মনে হচ্ছে না তো? আচ্ছা চলো খেয়া পড়িয়েছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে আমরা মূলত কি দেখি, ওনার লেখার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? জন্ম মৃত্যু এগুলো তো দিয়ে দিয়েছি, তোমরা সকলে জানো। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোতে জন্ম, মাতা সারদা দেবী, আর প্রকাশকাল হচ্ছে 1302 বঙ্গাব্দ, প্রকাশকাল 18ই চৈত্র, ঠিক আছে। এই যেটা কবিতাটা প্রকাশিত হয়েছে, যদি আমরা ইংরাজি সাল হিসেবে ধরি, এটা বাংলায় লেখা আছে, ইংরাজি সালটা বলে দিচ্ছি, সেটা হলো 1896। 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা হচ্ছে দেখো চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা হচ্ছে 13 সংখ্যক কবিতা। খেয়া কবিতাটি তোমার কি বলে চৈতালি কাব্যের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে 13 সংখ্যক কবিতা, 1896 সালে। লেখক কি করতেন, মাঝে মধ্যেই জমিদারি দেখাশোনার কাজে তিনি চলে যেতেন, শিলাইদহ তারপর এই সমস্ত জায়গায় তিনি যেতেন। এবার সেই রকমই মাঝে মধ্যে তিনি বোটে করে তখন কি করতেন, নদী বক্ষে ঘুরে বেড়াতেন, এবং নদী তীরবর্তী যে গ্রামীণ যে মানুষগুলো রয়েছে, খেয়া লেখার যেটা প্রেক্ষাপট, তাদের জীবনের, তাদের সহজ সরল জীবন, তাদের অনাড়ম্বর জীবনের যে চিত্রগুলো, সেগুলো কবির অন্তরে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। তারই প্রেক্ষাপটে তিনি খেয়া কবিতাটি লিখেছিলেন, তারই প্রেক্ষাপটে তিনি খেয়া কবিতাটি লিখেছিলেন। আচ্ছা, এবার কবিতাটা তিনি কোথায় গিয়েছিলেন এই যে বোটে করে, সেটা হচ্ছে সম্ভাব্য তিনি পতিশর অথবা শাজাদপুর, যেটা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত, বর্তমান বাংলাদেশের পতিশর, পতিশর অথবা শাজাদপুর, এই জায়গায় বসে তিনি কবিতাটি রচনা করেছিলেন। পরবর্তীকালে কবিতাটা রবীন্দ্র রচনাবলিতে স্থান পায়, পরবর্তীকালে কবিতাটি রবীন্দ্র রচনাবলিতে স্থান পায়। তিনি পূর্ববঙ্গে যেতেন,
অতিশর, শিলাইদহ, শাজাদপুর, এই সমস্ত এলাকাগুলো। তো মনে করা হয় এই দুটো এলাকার মধ্যে যে কোনো একটাইতেই কবি কি করেছিলেন না তোমার কি বলে সেখানে তিনি ছিলেন এবং সেখানকারই নদী বক্ষে তিনি কার্যত কবিতাটি লিখেছিলেন। আচ্ছা, কবিতাটার বিষয় সংক্ষেপ, কবিতাটা আমি বলে বোঝাই, না হলে এই বিষয় সংক্ষেপটা ভালো লাগবে না, এটা তোমরা পড়বে বিষয় সংক্ষেপটা, আমি কবিতাটা বলে দিচ্ছি তোমাদের। দেখো, খেয়ার বিষয়ে কি বলা হচ্ছে না, খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই তো কবিতাটা, ঠিক আছে? তাহলে কি বলতে চেয়েছে লেখক এখানে? বলছে যে কবি যখন জমিদারির কাজ উপলক্ষে গিয়েছেন, তিনি নদী বক্ষে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় তিনি বাংলার নদ নদীর তীরে সেখানকার মানুষদের জীবনকে প্রত্যক্ষ করলেন। দেখলেন কি সেখানকার পল্লী গ্রামগুলোর, সেখানকার গ্রামের একটা নিসর্গ প্রকৃতি কি, যে প্রকৃতি আমাদের জীবন একটা ছন্দে চলে, ঠিক আছে? কিভাবে ছন্দে চলে বিষয়টা না, আমাদের জীবনে তোমার কি বলে ছন্দে চলে বলতে, আমরা একটা প্রত্যেকদিন আমাদের যে যাওয়া আসা, ধরো যেটা কাজ করতে যাওয়া, তারা আবার মানে রাতের বেলা ফিরে আসা, তারা কাজ করছে নদী বক্ষের মধ্যে। তো এই ধরনের যে চলছে, বা আমরা যদি গ্রামীণ জীবন দেখি সেখানকার গৃহবধূরা যেভাবে চালাচ্ছে, তো এই সমস্ত কিছু একটা জীবন একটা ছন্দে চলে। তো মানব জীবনের সেই ছন্দকে তিনি দেখেছেন, এবং সেই ছন্দ তাদের সেই আটপৌরে জীবন, তাদের সেই জীবনে কোনো আড়ম্বর নেই, ঠিক আছে? কোনো কবি তো খুব মোটামুটি একটা সম্ভ্রান্ত ঘরের ছিলেন। তো কলকাতায় যে ধরনের শহর কেন্দ্রিক যে জীবন যাপন কবি দেখেছেন, তো তখন যখন তিনি গ্রামের দিকে যাচ্ছেন, তখন তো সেই জীবন যাপন দেখছেন না, তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা, পুরোপুরি প্রকৃতির পটে দেখা। তারই তোমার কি বলে তারই প্রতীক হচ্ছে এই খেয়া কবিতাটা, যে খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। মানে কি, ধরো কেউ রাত্রেবেলা সারা রাত ধরে জেগে সকালবেলা ফিরছে, আবার কেউ সকালবেলা কাজ করতে বেরিয়েছে, তার কথা বলা হচ্ছে। প্রত্যেকটা গ্রাম, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, বলছে দুটো তীরে দুটো গ্রামই পরস্পর পরস্পরকে জানে, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। তাহলে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, ঠিক আছে? তো যেখানে আমরা দেখছি নদী বক্ষে ভেসে চলেছে নৌকো, সে নৌকোয় কেউ ঘর ছেড়ে বিশ্বজীবনের পথে পা রাখে, আবার কেউ ঘরে ফেরে। তাদের জীবনটা একদম আড়ম্বরহীন। এই পৃথিবীতে কবি কি বলেছেন, যে বলছেন যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, মানে কত নতুন নতুন ইতিহাস, এই পৃথিবীতে কত রেষারেষি, রক্তক্ষয়, সাম্রাজ্যের উত্থান পতন আমরা দেখেছি, কখনো মোগল, কখনো পাঠান, এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে পরবর্তীকালে ইংরেজরা, তাদের এই যে রক্তক্ষয়ী যে উত্থান পতন লেগেই চলেছে, কিন্তু তার কোনো ছায়াই এই গ্রামে পড়ে না, এই গ্রাম্য জীবনে পড়ে না।
রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর ফুটে। তাহলে তাদের কেউ কাউকে তারা জানেও না, দুটো তীরে দুটো গ্রাম রয়েছে কিন্তু কেউ কাউকে তারা চেনেও না জানেও না, তাদের মধ্যে কোনো প্রভাব পড়ে না, পরস্পর পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে। অনন্তকাল ধরেই এই নদী পথে কি হচ্ছে, নৌকো চলছে, চিরদিন ধরে নৌকো চলে। সোনার মুকুট কত ফুটে আর ফুটে মানে ভেঙে যায়। সভ্যতার কত নব নব তৃষ্ণা, সভ্যতার কত নব নব তৃষ্ণা, ক্ষুধা হলাহল, মানে কত বিষ, কত নবনব, মানুষের কত চাহিদা, সবকিছু একবার গড়ে ওঠে আবার ভেঙে যায়। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, কেউ কোনো গ্রামের কেউ নামই জানে না। ঠিক আছে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর। তাহলে এক্ষেত্রে দেখো বলছে যে একটা লাইন আছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, লাইনগুলোর নিচে দাগ দাও, লাইনগুলো তুলে প্রশ্ন আসতে পারে। যেখানে আমরা বলছি যে মানুষ ক্ষমতা লোভীদের কোনো দিন মনে রাখে না, এদের ইতিহাস শিশু পাঠ্যর মধ্যে সারা জীবন মুখ লুকাবে, এরা আসবে যাবে কিন্তু কালের স্রোতে এরা কোনোদিনই তোমার কি বলে সারা জীবন ধরে তারা তাদের জীবন কিন্তু চালাতে পারবে না, নির্বাহ করতে পারবে না, সারা জীবন তারা তাদের জীবিকা মানে জীবনটাকে নির্বাহ করতে পারবে না, বা তাদের কথা তারা এমন কোনো কাজ করেনি যাতে করে তাদের কথা কেউ মনে রাখবে। ওকে, আর একটা লাইন আছে যেটা হচ্ছে দেখো, পৃথিবীতে এটা বললাম সোনার মুকুট কত ফুটে আর টুটে, মানে আমাদের পৃথিবী অলওয়েজ সুখ দুঃখ বেদনাময় আনন্দ এই সব নিয়েই রয়েছে, এখানে সব সময় একটা সভ্যতা ভাঙছে আবার নতুন সভ্যতা তৈরি হচ্ছে। একটা রাষ্ট্র অপর রাষ্ট্র কি হচ্ছে দুর্বল, তারা পেশি শক্তি মানে আর কি প্রয়োগ করছে, ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করছে, এর ফলে কি হচ্ছে যে বিজয়ী হচ্ছে মানে পরস্পর পরস্পরের সঙ্গে যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন বিজয়ী যে রাষ্ট্র তার মাথায় স্বর্ণ মুকুট উঠছে, আর পরাজিত যে শক্তি তার মাথা থেকে কিন্তু মুকুট খসে পড়ছে। এইভাবে রক্তক্ষয়ী দ্বন্দ্ব হানাহানির মাধ্যমে রাষ্ট্রের উত্থান হচ্ছে, দুর্বল শক্তির পরাজয়ের মধ্য দিয়েই পৃথিবীতে আবহমান এই ঘটনা ঘটছে। ঠিক আছে, মানে সোনার মুকুট কার মাথায় উঠছে, যে যে হচ্ছে তোমার বিজয়ী বিজয়ী, আর কত টুটে মানে যারা হেরে যাচ্ছে তাদের মাথা থেকে সোনার মুকুট খুলে ফেলা হচ্ছে। আচ্ছা, ফেনা মানে কি? ফেনা মানে হচ্ছে যেটা অস্থায়ী, দেখবে জলের মধ্যে ফেনা করো একটা সাময়িক থাকে, সব সময় কি থাকে, থাকে না, আস্তে আস্তে সেটা তাহলে ফেনা মিন্স হচ্ছে এখানে অস্থায়ী, যেটা চিরকালীন নয়, যেটা ক্ষণকাল, বুদবুদের মতো, যার সাময়িক ভাবে যেটা আছে তারপর তার বিনাশ ঘটে যাচ্ছে। তাহলে সভ্যতার ইতিহাসে বুদবুদের মতোই এই প্রত্যেকটা জাতি যারা ভারতবর্ষকে তোমার কি বলে ভারতবর্ষকে বারবার গ্রাস করেছে তাদের কি হয়েছে, পরাজয় ঘটেছে, বিনাশ ঘটেছে। আর একটা লাইন আছে, লাইনগুলো আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। সভ্যতার কত নব নব তৃষ্ণা ক্ষুধা, ওই যে নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। যেখানে আমরা দেখছি যে বিবর্তনের পথ ধরে মানুষের মনে একটা সৃষ্টি হয়েছে তৃষ্ণা আর ক্ষুধার। ঠিক আছে, আর শক্তিশালী ক্ষমতা লিপসুর সাম্রাজ্যে ক্ষুধার কারণেই সৃষ্টি হচ্ছে হানাহানি, যুদ্ধের মতো মানব ধ্বংসকারী ঘটনা। এর ফলে এক শক্তির ধ্বংস হচ্ছে আবার একটা নতুন শক্তি তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো এই খেয়া কবিতায় কবিগুরু কি বলছেন, দেখো যখন সমুদ্র মন্থন হয়েছিল, হলাহল মানে কি, একদিকে হচ্ছে বিষ আর অমৃত হচ্ছে সুধা, হলাহল মানে বিষ, তাহলে সেখানে দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থন কালে প্রথমে তীব্র হলাহল বিষ, আর শেষে তার থেকে আমরা পাচ্ছি অমৃত। মানব ইতিহাসেও ঠিক তাই, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন মানুষের মধ্যে কি হয়, মানে সংঘর্ষ হয়, রক্তাক্ত হয়, শেষে শূন্যতা, শূন্যতার শেষে গিয়ে আমরা কিন্তু পূর্ণতা পাই, তখন আমরা সুধা পাচ্ছি। এই দুটো বৈপরীত্য মানুষের জীবন, এই দুই বৈপরীত্য, এই বিপরীত ভাবনার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে চলে। বোঝা গেল?
তাহলে গল্পটার মধ্যে বা কবিতাটার মধ্যে কি ধরনের অন্তর্নিহিত অর্থ আছে বুঝতে পেরেছো এবার? লাইনগুলোর ব্যাখ্যা দিয়ে দিয়েছি। যদি কারোর মনে হয় যে টেক্সটটা পড়েও যদি কারোর মনে না থাকে কোনো কারণে, আমি তো এমনি লাইন তুলে প্রশ্ন দেবই, যদি না মনে থাকে তখন আমাকে বলবে, তখন লাইনগুলো থেকে বলবে। ঠিক আছে, তখন লাইনটা তুলে বলে দেবো। আচ্ছা, নোটটা দেখো এবার। নোটটাতে কি কি আছে? কবিতাটা তো একদমই ইজি কবিতা। বিষয় সংক্ষেপটা বলেছি, দেখো শব্দার্থ যেমন হলাহল, বিষ, এগুলো তো বলেই দিয়েছি, এখানে দিয়েও দিয়েছি। এমসিকিউ আছে, দেখো চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বারবার বললাম এটা হচ্ছে 13 সংখ্যক কবিতা চৈতালি কাব্যগ্রন্থের। 1302 বঙ্গাব্দ প্রকাশকাল, বাংলা বললে 1800, ইংরাজি বললে 1896। খেয়াত নৌকো মানে নদী পারাপারের নৌকো। দুই তীরে আছে দুই গ্রাম, এখানে পৃথিবীর উত্থান পতনের কথা লেখা আছে ইতিহাসে, এটা উত্থান হবে। হ্যাঁ, খেয়া কবিতাটির নামকরণ করা হয়েছে কোন বিষয়ের কথা ভেবে? সময়ের স্রোতে বয়ে চলা নিরন্তর জীবন কথা এর মধ্যে। সোনার মুকুট যারা বিজয়ী, মানে ফুটে আর ফুটে, এটা তো কবিতা অনুযায়ী, যারা বিজয়ী তাদের মাথায় ওঠে। সভ্যতার সমুদ্র মন্থনে উঠে কত হলাহল আর উঠে কত সুধা। দেখো, একটার সঙ্গে একটা বৈপরীত্য, একটা দ্বন্দ্ব রয়েছে। খেয়া সারা দিন ধরে চলে, তাই জন্য চিরদিন বলেছে। আর খেয়া যাত্রীরা ঘর থেকে ঘরে ফেরে। বলো, কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটা বিষয় রয়েছে, খেয়া কবিতাটিতে কটি কটি পংক্তি রয়েছে? যদি প্রশ্নটা বলে তাহলে কি হবে? কটা লাইন রয়েছে খেয়া কবিতাটাতে? সেটা হলো 14টি। খেয়া কবিতাতে 14টি লাইন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, খেয়া কি জাতীয় কবিতা প্রশ্ন আসতে পারে, সেটা হবে রূপক ধর্মী কবিতা। খেয়া হলো রূপক ধর্মী কবিতা। খেয়া শব্দটি হচ্ছে একটা তদ্ভব শব্দ। খেয়াতে যে নদীর প্রসঙ্গ রয়েছে সেটা কি নদী? অবশ্যই এই নদীটার নাম হচ্ছে নাগর, নাগর নদী। এটা খেয়াল রেখো, এই যে নদীর কথা বলছে নদীটার নাম হচ্ছে নাগর নদী, পদ্মা বলে কেউ ভুল করো না। হ্যাঁ, খেয়া হচ্ছে জীবনের প্রতীক, খেয়া হচ্ছে জীবনের প্রতীক। ব্যাস। মোটামুটি এই এই আর এর থেকে কিছু বলার নেই খেয়া সম্পর্কে। নাগর নদী রূপকধর্মী কবিতা, খেয়া হচ্ছে জীবনের প্রতীক, খেয়ার এটা একটা তদ্ভব শব্দ।
রূপকধর্মী কবিতা বলেছি, আর যে জায়গায় বসে লিখেছিলেন কবিতাটি সেটাও বলেছি। চলো নেক্সট। নেক্সট হলো আকাশে 7টি তারা। আকাশে 7টি তারা কবি হচ্ছেন জীবনানন্দ দাশের লেখা। কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তার জন্ম হচ্ছে বাংলাদেশের বরিশাল। মূলত রূপসী বাংলা কবিতায় 6 সংখ্যক কবিতা আকাশে 7টি তারা, যেটা 1957 খ্রিস্টাব্দে কবিতাটি প্রকাশিত হয়। এই দেখো, রূপসী বাংলা 6 সংখ্যক কবিতা, 1957 সালে প্রকাশিত হয়। কবি জীবনানন্দ দাশ ছিলেন একেবারে রবীন্দ্র প্রভাব মুক্ত একজন কবি, যার কবিতায় সমাজ ইতিহাস চেতনা এসেছে এবং প্রেমের কবিতায় তিনি সময়কে অতিক্রম করে গেছেন। আর রূপসী বাংলা মূলত তার প্রকৃতি নির্ভর কবিতা, ঠিক আছে? তার প্রকৃতির সুন্দর বর্ণনা তার কবিতার মধ্যে রয়েছে। তাহলে রূপসী বাংলার এটা 6 সংখ্যক কবিতা। আকাশে 7টি তারা, যেখানে যেখানে তিনি একটি গ্রামের বর্ণনা দিয়েছেন কবিতা প্রসঙ্গে। কবির যে ভ্রাতা, তার ভাই যে অশোকানন্দ দাশ, ঠিক আছে, তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থটাকে কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশ করেন এবং সেখানে ভূমিকায় গিয়ে বলেছেন যে কবি জীবনানন্দের লেখা যে তোমার কি বলে একটি গ্রামীণ যে গ্রামের যে তিনি বর্ণনাটা দিয়েছিলেন, মূলত সেই বর্ণনাটা তিনি কিন্তু তুলে ধরেছিলেন গ্রাম্য বাংলার যে সান্ধ্য লাবণ্যের অনন্যতা, গ্রাম্য বাংলার সন্ধ্যাবেলা অনন্যতা এই কবিতায় স্পষ্ট। মূলত এটি একদম একটা নিসর্গ প্রেমের কবিতা, মানে প্রকৃতি এবং প্রেম, কিন্তু এই প্রেম শুধুমাত্র প্রকৃতি মানে প্রকৃতিকে কেন্দ্র করেই কিন্তু এখানে তিনি পড়ে থাকেননি, ঠিক আছে? মূলত আকাশে 7টি তারা, যেখানে ঘাসের ওপর বসে তিনি যে সন্ধে নামছে এই দৃশ্যটাকে তিনি কল্পনা করছেন বা এই দৃশ্যটা তিনি দেখতে চেয়েছেন। কবি মৃত মনিয়া পাখির মতো কামরাঙা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে সন্ধ্যের অন্ধকারে ডুবে যেতে দেখেছেন। লাল মেঘকে তিনি গঙ্গাসাগর, লাল মেঘ কেন হয়েছে? যখন আমরা দেখছি সূর্য অস্ত চলে যায়, দেখবে পশ্চিম দিকটা লাল হয়ে যায়, তো সেই জন্য লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে, অর্থাৎ সেই দক্ষিণ 24 পরগনা যেটা সাগর, আমাদের একদম শেষ, যেটা আমাদের উপকূলীয় প্রান্ত পশ্চিমবঙ্গের, তো এই জায়গায় তিনি ডুবে যেতে চেয়েছেন। দেখেছেন তিনি কেশবতী কন্যার যে নীল সন্ধ্যা, সেখানে লাবণ্যপ্রভ আধার ছড়িয়ে যাচ্ছে দিকে দিকে। এই সঙ্গে টের পেয়েছেন হাস্যের পালক, স্বর, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। হাঁসের পালক, স্বর, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এইগুলো। তারপর কিশোরের পায়ে যে মুথা ঘাস, বটফল, এই যে দৃশ্যগুলো রয়েছে, যে যে তিনি গাছগুলোর নাম করেছেন, হিজল, কাঁঠাল, জাম, কবিতার মধ্যে পড়াচ্ছি, কবিতাটা বলে দেবো একটু। আর একটা হলো সপ্তর্ষি মণ্ডল, আমরা যে আকাশে 7টি তারা দেখি, যেটাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, সেই এই প্রত্যেকটা তাহলে গাছ, কি কি পাখির কথা বলা হয়েছে, কিশোরেরা মুথা ঘাসের কথা বলা হয়েছে কিশোরদের পায়ের তলায়,
আর তোমার কিশোরীর যেটা হচ্ছে সে যখন ভাতটা মানে চাল ধুচ্ছে আর কি, সেই চাল ধোয়া ভিজে হাতের কথা বলা হয়েছে, বট ফলের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা দৃশ্যের কথা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো কি কি মাছের কথা বলা হয়েছে, চাঁদার সরপুঁটি আছে কবিতাটাতে, এক্ষুনি বলছি। এবার কবিতাটা দেখো। আচ্ছা কবিতাটা তো দেখবো, তার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে পংক্তি সংখ্যা কত। এর পংক্তি সংখ্যা হচ্ছে 14টি, মানে 14টি লাইন রয়েছে। পংক্তি হচ্ছে 14, হ্যাঁ 14টি। এইবার দেখো বলছে যে আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। অর্থাৎ কবি বলছেন যে কবি ঘাসের ওপর বসে তিনি দেখছেন যে নীল সন্ধে, সন্ধে নামছে, এই দৃশ্যটা তিনি প্রত্যক্ষ করছেন। বাংলার নীল সন্ধে, যেখানে আমরা দেখছি যখন কি হচ্ছে না, সূর্য যখন ডুবে যাচ্ছে, চারদিকটা লাল রং, লাল রঙের দিগন্ত আকাশ রাঙিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে কি হচ্ছে, ডুবে যাচ্ছে। সপ্তর্ষি মণ্ডল, যেন মনে হচ্ছে আকাশে 7টি তারা ফুটে উঠেছে, সপ্তর্ষি মণ্ডল। কবির মনে হচ্ছে কেশবতী কন্যার মতো বাংলার শান্ত অনুগত নীল সন্ধে যেন মানে আলু থালু হয়ে, মানে কি বলবো, মানে না সেজে গুজে, যেন তার হচ্ছে তার চোখের পরে, মানে তার চোখের উপর চুলগুলো পড়ছে এরকম। মানে তাকে, গ্রামটাকে একটা মেয়ের সঙ্গে তুলনা করেছেন। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি, দেখে নাই অত, অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। এই যে গাছগুলোর নাম দেখে রাখো, হিজলে জামে কাঁঠাল, হিজল কাঁঠাল জাম, খেয়াল থাকে যেন। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। দেখো নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। ঘ্রাণ তাহলে কি হলো, চাঁদা সরপুটি এটা মাছ, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ কলমি, হাঁসের পালক স্বর, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের তলায় হচ্ছে মুথা ঘাস, বটফল, এইগুলো। এ আধার যেন অজস্র চুলের চুম্বন স্পর্শ। তাহলে এই দৃশ্য কবি দেখছেন। মুথা ঘাস কিশোরের পায়ে, ঠিক আছে, লাল বট ফল, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের, এই লাইনটা লাল লাল বট ফল, ফল বলতে এখানে বট ফলের কথা বলা হয়েছে। তাহলে টোটাল যে কটা তোমার কি বলে লাইন রয়েছে, যার মধ্যে হলো প্রত্যেকটা জায়গায়, যেমন কবি বসে আছেন কোথায়, কোথায় বসে আছে কবি, ঘাসের উপর, তাই তো। কামরাঙাটা কি, কামরাঙা হচ্ছে এক ধরনের ফল, টক ফল, এই যে কামরাঙা টক ফল। কামরাঙা লাল মেঘটা কার মতো, মৃত মনিয়ার মতো।
কোথায় ডুবেছে না গঙ্গাসাগরে, ঠিক আছে। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে মেঘ। আচ্ছা, নীল সন্ধে, কবির মতে নীল সন্ধেটা কেমন? শান্ত অনুগত, তাই তো, শান্ত অনুগত নীল সন্ধে। আচ্ছা, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, এখানে আমার বলতে কবি কাকে বুঝিয়েছেন? বলতে পারবে এটা কি লাইনটা? আমার বলতে এখানে কবি কাকে বুঝিয়েছেন? কথককে, যিনি কবিতাটা বলছেন তাকে বোঝানো হয়েছে, কথককে বোঝানো হয়েছে। জানি নাই এত স্নিগ্ধ, এত গন্ধ ঝরে। আর কিশোরের পায়ে, পায়ে দলা মানে আমরা যখন পায়ে চিপে দিই ঘাসটা কিরকম হয়ে যায়, সেটাই হচ্ছে মুথা ঘাস, যেটাকে আমরা পায়ে দোলে দিই, মানে ডোলে দিই আর কি। 6 সংখ্যক কবিতা, আকাশে 7টি তারা, এটা কি ধরনের কবিতা? এটা হচ্ছে একটা সনেট। 14 লাইনের যে কোনো যদি কবিতা থাকে তাকে আমরা বলে থাকি সনেট, মনে থাকে যেন, এটা একটা সনেট কবিতা। আমি পাই টের, কবি কখন টের পেয়েছেন? কবি বাংলার প্রাণ টের পেয়েছেন। কবি এখানে কি টের পেয়েছেন? সেটা হলো বাংলার প্রাণ। কখন? যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে, তখন কবি টের পেয়েছেন। সনেট মানেই হচ্ছে 14টা চরণ সমৃদ্ধ কবিতা, ঠিক আছে। পংক্তি থাকবে 14টি, পেত্রাকীয় সনেটে এই 14টা করে থাকে। এটাকে চতুর্দশপদী কবিতা বলি আমরা, বলি, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি যে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথমবার সনেটের তোমার কি বলে ব্যবহার করেছিলেন, তোমরা পড়বে এরপরে। কেশবতী মানে যার চুল আছে, হিজল হচ্ছে এক ধরনের গাছ, বারবার বলেছি যে মাছগুলো রয়েছে, যে গাছগুলো রয়েছে মনে রাখতে হবে, প্রশ্ন আসতে পারে। কামরাঙা মানে এক ধরনের টক ফল। কলমি তো শাক, ঠিক আছে। আর দলা মানে হচ্ছে মানে পা দিয়ে তুমি ডলে দিয়েছো তাকে বলা হচ্ছে। আর মুথা মানে এক ধরনের ঘাস। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের টেক্সট। 3টে বলে দিলাম, লাইনগুলো দেখবে ভালো করে। বাংলার সন্ধ্যাকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? যখন অনেকগুলো একসঙ্গে হবে না তখন ভুলবে। এখন যেটা এক লাইনে আমাদের খুব সহজ মনে হচ্ছে, তখন কিন্তু আর সেটা সহজ বলে মনে হবে না। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে? 3টে কবিতা ম্যাম আগেরটাও কি সনেট ধর্মী হবে? হ্যাঁ হ্যাঁ, সনেট ধর্মীয়, আগেরটাও সনেট ধর্মী হবে, আগেরটাও সনেট। সনেট ধর্মী হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব যে সনেট ব্যবহার করেছেন এমনটা শোনা যায় না, যেটা হচ্ছে আমরা জীবনানন্দ না, দত্তের সনেটে যেমন ৮-৬ ইয়াটা থাকে, ৮টা ৬টা হ্যাঁ, লাইনের 8টা যে 6টা ইয়াটা। একদমই তাই। হ্যাঁ। সনেট ধর্মী, আর একটা হচ্ছে টোটাল হচ্ছে 14টি, আর এটা হচ্ছে পেত্রাক, পেত্রাকের থেকে নেওয়া হচ্ছে, পেত্রাকীয় সনেট। ইংরেজি সাহিত্যের একজন লেখক ছিল পেত্রাক, তার নাম। আচ্ছা, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কখনো, এই যে লাইনটা বলেছে,
এখানে কন্যাটি কি বাংলার বর্ষার, বাংলার রাত্রির, বাংলার সন্ধ্যার নাকি বাংলার সকালের? বাংলা সন্ধ্যার হবে। সন্ধ্যার হবে, একদম। অজস্র চুলের চুমা অবিরত ঝরে, কোথায়? হিজলে কাঁঠালে জামে, আমে জামে বটে, হিজলে পলাশে পিয়ালে নাকি কাঁঠালে জামে আমে? হিজলে কাঁঠালে যাবে। হিজলে কাঁঠালে জামে, হ্যাঁ একদমই ঠিক আছে। আর স্বর মানে হচ্ছে তৃণ, স্বর, স্বর আছে এখানে লেখা, সেটা হচ্ছে তৃণ, হ্যাঁ ঘাস যেটাকে আমরা বলি। লম্বা ঘাসগুলো মানে। হুম। আমরা অনেকটা এইগুলোর প্রশ্ন উত্তর গুলো দিয়ে দেবো, টেক্সটটা তো এগোচ্ছি। টেক্সট হচ্ছে তোমাদের হয়ে গেল আজকে 3টে একসাথে। এরপর নেক্সট দিনকে আমরা করব, নেক্সট দিনকে তোমরা যদি ওটা করে রেখে দাও তাহলে আলোচনা করিয়ে দেবো আনসার গুলো। আর হ্যাঁ, যেটা করাবো সেটা হলো নেক্সট ক্লাসে ওই গ্রামারের যে ব্যঞ্জন সন্ধিটা বাকি ছিল ওটা কমপ্লিট করিয়ে বুধবার দিনকে। এগুলোর প্রশ্ন উত্তর দিয়ে দেবো সবগুলো। রবীন্দ্রনাথটার পড়তে অসুবিধা হয়েছিল নাটকের ক্ষেত্রে? আচ্ছা, প্রফেসর শঙ্কু এর টেক্সটটা দেব তোমাদেরকে, প্রফেসর শঙ্কু আর কোনি। টেক্সটটা শুরু করবে, বিশেষ করে প্রফেসর শঙ্কু। কোনি একটা ফ্ল্যাট ঘটনা, আমার মনে হয় না যে কোনি নিয়ে কারোর কিছু সমস্যা হবে বলে, কিন্তু প্রফেসর শঙ্কু মানে ডেঞ্জারাস। ঠিক আছে, আজকে এই অবধি থাক। অর্ধেকে আজকে জয়েন করেনি তো, তোমার কি বলে ওয়েডনেসডে ক্লাস করাবো আবার। আর ওয়েডনেসডে করাবো, দেখি আবার তারপরে এই সপ্তাহতেই আরেকদিন করাবো। নেক্সট উইকে আমি সুযোগ পেলে ক্লাস করাবো। হ্যাঁ অবশ্যই, গুড নাইট।